আলাইকুম সবাইকে। একটি দুর্ঘটনার সংবাদ নিয়ে আজকে আসলে আলোচনা করার জন্য চলে এসেছি। আপনারা সবাই জানেন যে গতকাল রাতে প্রায় 1:50 দিকে বাংলাদেশ সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর প্রায় যদিও বলা হয় 6 ঘন্টা পরে, আদতে আসলে 6 ঘন্টা নয়, এর আসলে অনেক পরেই গিয়ে আগুনটা নির্বাপনের ব্যবস্থা করা হয় বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের সক্ষমতা দুর্বলতার জায়গাগুলো সেগুলো আশা করি যদি কিঞ্চিৎ সম্ভব হয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি এগুলো নিয়ে বর্তমানে ইতিমধ্যে যেই আসলে তথ্যগুলো ছড়িয়ে পড়েছে, কারো মতে এটা নাশকতা, কারো মতে এটা ফ্যাসিস্ট সরকারের হচ্ছে একটি ষড়যন্ত্র, কারো মতে এটা শুধুই ব্যর্থতা, এগুলো নিয়ে চলুন আমরা একটু জানার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আসলে কিছু ইউটিউবের ভিডিও থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি নিজেদের মতো করে কিছুটা আলোচনা করার চেষ্টা করি। আশা করি আপনারা সকলে আমার সঙ্গেই থাকবেন। চলুন আগে একটু আমরা একটা রিপোর্টের কিছু অংশবিশেষ দেখে নিই। সচিবালয়ে আগুন নিয়ে ধূম্রজাল রয়েছেই। নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন, কেপিআই ভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে, কেপিআই কি? কেন সচিবালয়কে কেপিআই ভুক্ত এলাকা বলা হচ্ছে? কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে। কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে। সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যে থাকে বিশেষ এই এলাকা বা স্থাপনা। অতিরিক্ত নিরাপত্তার রক্ষিত থাকেই, উঁচু মজবুত প্রাচীর এবং তার উপর কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখার বিধান আছে। অগ্নি নির্বাপনের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে কেপিআই নীতিমালায়। সেখানকার কর্মকর্তা কর্মচারীদেরও পরিচয়পত্র দেখিয়ে স্থাপনায় প্রবেশের বিধান রয়েছে। দর্শনার্থী প্রবেশেও রয়েছে কড়াকড়ি। কেপিআই হিসাবে কেবল একটা বিল্ডিং না, এটা পুরা সচিবালয় হলো কেপিআই। সেই হিসাবে তার যে নিরাপত্তা ব্যবস্থা এবং একটা পুরাপুরি একটা সেফটি প্ল্যান থাকার কথা, সেটাকে ভেদ করে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে, একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না, এখানে দায় অনেকের। আচ্ছা, আপাতত আমরা এইটুকুই শুনি। প্রথমত এই রিপোর্টের মাধ্যমে আমরা যা জানলাম, আসলে সচিবালয় একটি গুরুত্বপূর্ণ স্থান আমাদের দেশের জন্য এবং এটাকে কেপিআই ভুক্ত বলা হয়। কেপিআই কি, এটার ভিতরে আসলে কি কি বিষয়গুলো ইনক্লুডেড থাকে এরকম একটি জায়গার ক্ষেত্রে কেপিআই ভুক্ত অঞ্চলে সেই বিষয়ে এবং সেটা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত এবং এখানে কি কি ব্যবস্থাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এরকম একটি দুর্ঘটনার পরে যে এটা নিয়ে তদন্ত হবে, তদন্ত রিপোর্ট আসার পরে বাকি সব বোঝা যাবে। কিন্তু বাহ্যিকভাবে তদন্তের আগে কি কি বিষয়গুলো নিয়ে আসলে আমাদেরকে তদন্তটা পরিচালনা করতে হবে সেটা নির্ধারণ করতে হবে এবং সেটার ক্ষেত্রে খুব সিম্পল কতগুলো বিষয় এই রিপোর্টের মাধ্যমে আমরা পেয়ে গেছি। যেমনটা হচ্ছে, এখানে দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্যে বা নিরাপদ করার জন্যে কিছু ব্যবস্থা সংযুক্ত থাকে এবং এটার সেফটির জন্য অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে। খুব স্বাভাবিকভাবেই সেগুলোর উত্তর মিলালে এইটার বিস্তারিত চলে আসার কথা যে কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাহ্যিকভাবে কেউ যদি এরকম একটি ঘটনা ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে নিরাপত্তার এই বিষয়গুলো খতিয়ে দেখলেই আমার মনে হয় বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, কিছুদিন আগেই এখানে একটি নতুন গেট করা হয়েছে, যার কারণে এবং সেই গেটটি সৌন্দর্য বর্ধনের জন্য উপরে আসলে ছাউনি দেওয়ার কারণে সেই জায়গাটুকু সংকুচিত হয়ে যায়
বা বন্ধ হয়ে যায়, যার কারণে ওখানে কোনো বড় ধরনের গাড়ি এখন আর প্রবেশ করতে পারে না। যে কারণে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো ছিল, যেগুলো ল্যাডারবাহী গাড়ি, অত্যাধুনিক গাড়ি, সেগুলো আসলে প্রবেশ করতে পারেনি বিধায় এটা আসলে তাদেরকে ফায়ার ফাইটিংয়ে একটু বেগ পেতে হয়েছে, তাদেরকে এই বিষয়টা আসলে একটু সময় নিতে হয়েছে। কিন্তু ভাই, সবার আগে আমাকে বলেন, আমাদের দেশের ফায়ার ফাইটারদের এইভাবে দোষ দিয়ে আর কত কাল আর কতভাবে আমরা বাঁচতে পারি? কেপিআই ভুক্ত একটি এলাকায় সেইখানে আপনার এই রকম অবস্থা যদি তৈরি করে রাখেন, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা মজুদ থাকার কথা, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকার কথা, এবং বিষয়টা এমন না যে দিনের বেলা ঘটেছে। একবার চিন্তা করেন তো, যদি দিনের বেলা এরকম একটি ঘটনা ঘটতো, 10 মিনিটের মধ্যে কি কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারতো? লোকে লোকারণ্য হয়ে যেত সেই জায়গাটুকু, যানজটে আটকা পড়তো মানুষজন, সেই সাথে এই ফায়ার ফাইটার গাড়িগুলো, হ্যাঁ, নিয়োজিত গাড়িগুলো, পাশাপাশি বহু মানুষের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতো। সম্পূর্ণ রাতের বেলা এইরকম একটি ঘটনা, সেটার ব্যবস্থাপনাতেও আমাদের ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়েছে। কারণটা কি? ব্যর্থতা শুধু তাদের? কখনোই না। আমরা তাদেরকে হাত পা বেঁধে এরপরে ছেড়ে দিয়ে বলি, ভাই যাও, এবার আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু এত বড় একটি স্থাপনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নজরে রাখার কথা ছিল, কেউ সেগুলো নজরে রাখলাম না। এখন শুধু বলতেছি তদন্ত হবে, অমুক হবে, তমুক হবে, এরপরে আমরা সবকিছু জানতে পারবো, তখন ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত কয়টা তদন্ত রিপোর্ট বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ জানতে পারছে একটু বলেন তো? এটা নিয়ে কিছু জানতে পারবো না, কিচ্ছু হবে না। এবং যে বৈষম্য বিরোধের কথা বলা হয়, তারাও কিচ্ছু করবে না ভাই। আগে যেমনটা ছিল এখনো তাই হবে। হ্যাঁ, একটা লোককে কি দেখছেন এখানে যে এইটা এরকম একটা দুর্ঘটনা ঘটলো, এটার জন্যে আমার এখানে তথ্যের ফেলিওর ছিল, আমার সুরক্ষা নিরাপত্তার ফেলিওর ছিল, আমার এখানে নিজের কাজের মধ্যে ফাঁকি ছিল, কমতি ছিল, ব্যর্থতা ছিল, যার কারণে আমি আসলে আমার পথ থেকে অ্যাটলিস্ট সাময়িকভাবে আমি সরে গেলাম, তাই না? তদন্ত হোক, সত্য সঠিক তথ্যটা বের হয়ে আসুক, এরপরে যদি আমাকে উপযুক্ত কর্তৃপক্ষ মনে করে আমি পুনরায় যোগদান করব। এরকমটাও কি দেখছেন? না, হয় নাই, হবে না। কারণ এই দেশটা এমন, যেমন ছিল আগে, সামনেও তেমন হবে। আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই। দেখা যাক কি হয়। তদন্ত রিপোর্ট আসুক, জীবনেও আসবে না এমনটাই ধরে নিচ্ছি বা ভাবতেছি। যদিও আসে, যদি আসে এবং সেটার উপরে যদি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম যে কোনো ধরনের দুর্ঘটনার থেকে আমরা নিস্তার পাওয়ার একটি পথ পেতে পারি। আর যাওয়ার আগে আরেকটি কথা বলি, একজন ফায়ার ফাইটার এই বিষয়ে গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ফায়ার ফাইটারদের জীবন তো ভাই আসলে এরকমই সস্তা ঝরে যাওয়ার জন্যই। আর সাধারণ জনগণ হিসেবে আমরা শুধুমাত্র তাদের জন্য হয়তো দোয়া এবং শুভকামনাই করতে পারি, যদিও গালাগালিটাই বেশি করি। তাদের কষ্ট আসলে দেখা বোঝার কেউ নাই। এ বিষয়ে আশা করি ভবিষ্যতে আমি একটি ভিডিও করব। সবাই সাথেই থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।